আমরা আজকে লাইফ সায়েন্সের 15টা মক টেস্টের কোশ্চেন অ্যান্সার সলভ করব। দেখা যাক, এক একটা করে আমরা মক টেস্ট সিরিজ নিয়ে আসতে চলেছি এবং সেই মক টেস্ট সিরিজগুলো আমরা এই স্লাইড শোয়ের মাধ্যমে সলভ করব। তো প্রথম প্রশ্নতে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? তো এর উত্তর তোমরা করতে থাকো। এর উত্তরটা আমি বললাম হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমাদের হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। এটি মস্তিষ্কের একটি অংশ এবং থ্যালামাসের ওপরে এর অবস্থান, আর একে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নতে চলে যাই। উত্তেজনা প্রশমনে কোন হরমোনটি প্রয়োজন? উত্তেজনা কমায় কোন হরমোন, এটা জানতে চেয়েছে। তো অপশান হচ্ছে ইনসুলিন, থাইরক্সিন, ভ্যাসোপ্রেসিন, নর অ্যাড্রিনালিন। উত্তর করো তোমরা। তো এর উত্তর হয়ে যাবে নর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন আমাদের দেহকে উত্তেজনা অবস্থা থেকে রক্ষা করে বা উত্তেজনা কমিয়ে আমাদের উত্তেজিত অবস্থাটা থেকে রক্ষা করে। হাইপারমেট্রোপিয়া দূর করার জন্য লাগে কোন ধরনের লেন্স লাগে জানতে চেয়েছে। তো উত্তল লেন্স, অবতল লেন্স, প্রোগ্রেসিভ লেন্স এবং কোনোটিই নয়। তো আমরা হাইপারমেট্রোপিয়া মানে জানি হচ্ছে দূরদৃষ্টি। দূরদৃষ্টি মানে হচ্ছে দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। তো কাছের জিনিস দেখতে পাওয়ার জন্য হিসেব মতো আমরা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি, যেটাতে ব্যবহার করা হয় উত্তল লেন্স। তো এর উত্তর হয়ে যাবে উত্তল লেন্স। চারের দাগে, ক্রোমোজোমের কোথায় স্যাটেলাইট থাকে? ক্রোমোজোমের কোথায় স্যাটেলাইট থাকে? মুখ্য খাঁজে, গৌণ খাঁজে, সেন্ট্রোমিয়ারে, ক্রোমাটিডে। তো ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে গৌণ খাঁজে। তো উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, গৌণ খাঁজ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? ক্রোমোজোমের যে আম্লিক প্রোটিন থাকে, কিছু থাকে ক্ষারীয় প্রোটিন থাকে, কিছু আম্লিক প্রোটিন থাকে। তো জানতে চেয়েছে যে আম্লিক প্রোটিনে কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। তো অপশান আছে ভ্যালিন, লাইসিন, ট্রিপ্টোফ্যান এবং হচ্ছে লিউসিন। এর উত্তর হবে ট্রিপ্টোফ্যান। তো আমাদের ক্রোমোজোমের যে আম্লিক প্রোটিনগুলো থাকে তার মধ্যে থাকে ট্রিপ্টোফ্যান, এটা আমাদেরকে জানতে লাগবে। তারপরে ডিপ্লয়েড ক্রোমোজোম কোথায় দেখা যায়? ডিপ্লয়েড মানে হচ্ছে তার ক্রোমোজোম সংখ্যা 2n। 2n মানে মানুষের ক্ষেত্রে 46টা। তো ডিপ্লয়েড কোথায় দেখা যায়? তো অপশান দিয়েছে নির্ণীত নিউক্লিয়াস, পুং জনন কোষ, স্ত্রী জনন কোষ এবং শস্য। তো উত্তর হবে নির্ণীত নিউক্লিয়াস। তো নির্ণীত নিউক্লিয়াসে থাকে 2n, পুং জনন কোষ n বা হ্যাপ্লয়েড, স্ত্রী জনন কোষ হ্যাপ্লয়েড বা n, আর শস্য নিউক্লিয়াস বা শস্য হচ্ছে 3n মানে ট্রিপ্লয়েড। পরবর্তী প্রশ্ন, লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? প্রথম অপশন হচ্ছে পিতার ভূমিকা, দ্বিতীয় অপশন মাতার ভূমিকা, 3 নম্বরে হচ্ছে পিতা ও মাতা উভয়ের ভূমিকা, আর 4 নম্বরে হচ্ছে মাতার ভূমিকাটা একটু বেশি 75% ও পিতার ভূমিকা কম 25%। তো এর উত্তর হবে পিতার ভূমিকা। পিতার ভূমিকাই আমরা জানি যে লিঙ্গ নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ওয়াই ক্রোমোজোমের জন্যই কোনো সন্তান বা কোনো অপত্য পুত্র হবে না কন্যা হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে। পরবর্তী প্রশ্ন, দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনুতে সংকর কালো গিনিপিগ কতগুলি হবে? তো আমরা দুটো সংকর কালো গিনিপিগ নেব। তো বড় বি ছোট বি, আর হচ্ছে আর একটা এমন হবে বড় বি ছোট বি। তো তাদের মধ্যে সংকরায়ন বা ক্রস ঘটাবো। তো জানতে চেয়েছে কি সংকর কালো চেয়েছে কটা বেরোবে। তো দুটোই যদি বড় বি ছোট বি হয় তাহলে সংকর কালো আমার
50%-এর মতো বেরোবে। তো এর উত্তর হয়ে যাবে 50%। পরের কোশ্চেন, একটি সংকর দীর্ঘ ও একটি বিশুদ্ধ খর্ব, সংকর দীর্ঘ মানে বড়টি ছোটটি, এবং একটি বিশুদ্ধ খর্ব মানে হচ্ছে ছোটটি ছোটটি, মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলির প্রকৃতি নির্ণয় করো। তো আমাদের এর যে সংকরায়ন ঘটবে, এই সংকরায়নের ফলে যে অপত্য জিনোটাইপগুলো আমরা দেখতে পাবো বা ফিনোটাইপ পাবো সেগুলো জানতে চেয়েছে। তো এটার একটা নাম আছে না, ঠিক আছে। তো বড়টির সঙ্গে ছোটটি যাবে, আর এদিকে বড়টির সঙ্গে ছোটটি যাবে, তো বড়টি ছোটটি দুটো পাবো আর ছোটটি ছোটটি দুটো পাবো। তো 50% আমরা ফিনোটাইপ দেখতে পাবো দীর্ঘ আছে, আর 50% আমরা দেখতে পাবো যে বেঁটে হয়েছে বা খর্ব গাছ হয়েছে। এটাই হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে, যে সকল উদ্ভিদ রুক্ষ, শুষ্ক, উষ্ণ পরিবেশে জন্মায় তাদের কি বলে? রুক্ষ, শুষ্ক, উষ্ণ পরিবেশে জন্মায় তাদের কি বলে? যেমন ধরো যে যারা হচ্ছে মরুভূমি অঞ্চলে বেশিরভাগটা জন্মায়, দেখতে পাওয়া যায়, তো তাদেরকে বলা হয় হচ্ছে জেরোফাইট উদ্ভিদ। তো অপশান কি ছিল? হ্যালোফাইট, মেসোফাইট, জেরোফাইট, হাইড্রোফাইট। উত্তর হবে জেরোফাইট। তারপরে হচ্ছে অপসারী অভিব্যক্তির উল্লেখযোগ্য উদাহরণ। অপসারী অভিব্যক্তির উল্লেখযোগ্য উদাহরণ। অপসারী অভিব্যক্তির কথার অর্থ হচ্ছে কোনো বিবর্তন যদি অপসৃত হয়, মানে একটা জায়গা থেকেই তারা উৎপন্ন হয়েছে কিন্তু চারিদিকে তারা ছড়িয়ে পড়ছে। তো এই রকম আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? তো অপশান এতে আছে প্রজাপতি এবং বাদুড়ের ডানা, অপশান বিতে আছে হাত এবং ঘোড়ার অগ্রপথ, অপশান সিতে আছে মানুষের অ্যাপেন্ডিক্স ও লেজ, আর অপশান ডিতে আছে হচ্ছে মটর ও কুমড়ো গাছের আকর্ষ। তো এখানে সবথেকে ভালো অপশান যেটা যাবে সেটা হচ্ছে অপশান বি, মানুষের হাত ও ঘোড়ার অগ্রপথ। তো বি অপশানটাই হবে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। বলছে ডারউইন কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছেন? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে প্রকৃতির খেলা বলে ডারউইন কোন বিষয়কে উল্লেখ করেছেন? তো অপশান এতে আছে যোগ্যতমের উদ্বর্তন, অপশান বিতে আছে প্রাকৃতিক নির্বাচন, অপশান সি হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম, আর অপশান ডিতে হচ্ছে মিউটেশন। তো তোমরাই এটা বলো যে কোনটাকে বলেছে। তো প্রাকৃতিক নির্বাচন তো ওর নিজের, যোগ্যতমের উদ্বর্তনও ওর নিজের, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ওটা হচ্ছে ল্যামার্কের, আর মিউটেশন হচ্ছে এমন একটা বিষয় যেটাকে ডারউইন প্রকৃতির খেলা বলে চালিয়ে দিয়েছেন, তিনি কোনো তার ব্যাখ্যা দিতে পারেননি। তার পরবর্তী কোশ্চেনে চলে আসি 13 দাগে। খাদ্য শৃঙ্খলে বারবার দূষণ, আচ্ছা, খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে কি বলে? খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধি ঘটছে, এই ঘটনাকে কি বলে? বায়ো অ্যাকুমুলেশন, বায়ো ম্যাগনিফিকেশন, বায়োডাইভার্সিটি, আর বায়ো জিওকেমিক্যাল সাইকেল। এর মধ্যে কোন অপশানটা হবে তোমরা বলো? যে কোনো একটা খাদ্য শৃঙ্খল রয়েছে, তার মধ্যে কি হচ্ছে, একটা দূষক পদার্থ রয়েছে, সে ধীরে ধীরে সেই খাদ্য শৃঙ্খলে ছোট প্রাণী থেকে বড় প্রাণীতে ধীরে ধীরে দূষকের মাত্রাটা বেড়ে বেড়ে যাচ্ছে বা বেশি পরিমাণ দূষণ হচ্ছে। তো এটাকে বলা হয় হচ্ছে জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। তো উত্তর কি হবে? অপশান বি, বায়োম্যাগনিফিকেশন। তারপরে বলছে 14টা, লজিস্টিক বৃদ্ধির লেখচিত্র হলো কোনটা? অনুভূমিক লেখচিত্র, এস আকৃতির লেখচিত্র, জে আকৃতির লেখচিত্র, বা কোনোটিই নয়। তো এর উত্তর হবে, তোমরা করো, এর উত্তর হবে এস আকৃতির লেখচিত্র। এস আকৃতির লেখচিত্র, এটা মনে রাখবে, এটা হচ্ছে মনে রাখবে যে এস আকৃতির লেখচিত্র হচ্ছে লজিস্টিক বৃদ্ধি বোঝাতে সাহায্য করে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, WWF এর সংকেত হিসাবে কোন প্রাণীকে ধরা হয়? WWF এর সংকেত হিসাবে কোন প্রাণীকে ধরা হয়? তো এটা লাস্ট প্রশ্ন, এটা দেখো, WWF এর সংকেত হিসাবে কোন প্রাণীকে ধরা হয়? তো প্রথম অপশান হচ্ছে বাঘ, দ্বিতীয় অপশান হচ্ছে হর্নবিল,
3 নম্বর অপশন হচ্ছে জায়ান্ট পান্ডা, আর 4 নম্বর অপশন হচ্ছে সিংহ। তো WWF এর যে লোগোটা দেওয়া থাকে তাতে একটা জায়ান্ট পান্ডার লোগো থাকে, মানে ছবি থাকে আর কি। তো এর উত্তর হবে, এক সেকেন্ড, এর উত্তর হবে জায়ান্ট পান্ডা। জায়ান্ট পান্ডা। তো আজকের এই পর্যন্তই। পরবর্তী একটা সিরিজ আসবে MCQ নিয়ে, বা এর পরে আমি দুয়ের দাগের কোশ্চেনগুলো করাতে পারি। দুয়ের দাগের কোশ্চেনগুলো খুব খটোমটো থাকে। তো তোমরা সবাই ভালো করে প্রিপারেশান নাও। গুড বাই।